এই বর্ষাকালটা আসা মানে বাগানে বা ছাদ বাগানে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকের উপদ্রব লেগে থাকে। শুধু তাই নয়, কন্টেনার বাগান যারা করেন, কন্টেনারে যে গাছগুলো রাখেন, বর্ষার সময় অধিকাংশ পুষ্টিমূল্য ধুয়ে বেরিয়ে যায়। তাই বর্ষার সময়কালে গাছের কিছু যত্নের নেওয়া প্রয়োজন হয়। যে যত্নগুলো আপনারা নিতে পারলে গাছের যে বর্ষাকালে ছত্রাক আক্রান্ত হয় বা পোকামাকড় নানা রকম আক্রান্ত করে বা গাছের যে পুষ্টিমূল্যের অভাব হয়, এগুলো সব যদি গাছ পেতে পারে তাহলে গাছ বৃদ্ধি হতে সহায়তা করে। তো চলুন আর দেরি করব না, আজকের মূল বিষয়ের উপরে আসা যাক। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আজকেও আপনাদের সামনে তুলে ধরব এক নতুন ইনফরমেটিভ ভিডিওর ব্যাপারে। তো ভিডিওর যে মূল আলোচ্য বিষয় তা আমার থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। ঠিকই বলেছেন, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা সম্পূর্ণ জৈব ঘরোয়া উপায়ে বর্ষাকালের বিভিন্ন ধরনের ছত্রাক এবং পোকামাকড়, তার সাথে গাছের পুষ্টিমূল্য পায় সেই উপাদান নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই উপাদানটা তৈরি করতে যে যে জিনিসগুলো দরকার লাগে আগে তার ব্যাপারে একটু জেনে নিই। দুটো এরকম অ্যালোভেরা পাল্প নেব, পাকা কলার খোসা। আমরা কলা খেয়ে এই খোসাগুলোকে আমরা ফেলে দিই। এই পাকা কলার খোসা 7 থেকে 8টা নেব। আর লাগবে চা পাতা, এর সাথে লাগবে কিছুটা হলুদ। এই উপাদানগুলোর গুরুত্ব কি তা আমি এক এক করে যুক্তি সহকারে আপনাদের সাথে পরে আলোচনা করছি। চলুন এই উপাদানগুলোকে আগে কেটে নিই। বিশেষ করে অ্যালোভেরার পাল্পটাকে আর কলার খোসাটাকে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে 1 লিটার জল নেব। জলের সাথে ওই অ্যালোভেরার কাটা পাল্প এবং কলার খোসাগুলো টুকরোগুলোকে কাটা অবস্থায় ওই জলের মধ্যে দিয়ে আমি জলটাকে ফোটাবো। 14 থেকে 15টা সিটি মারব। চলুন আমি রান্নাঘর থেকে ফিরে এসে পরবর্তীতে কি করব বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। এই অ্যালোভেরার পাল্পগুলোকে আমি টুকরো করে কেটে নিলাম, আর তার সাথে পাকা কলার খোসাগুলোকে টুকরো করে আমি কেটে নিলাম। এইবারে এই প্রেসার কুকারের মধ্যে এই কুচোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এর সাথে 1 লিটার জল মেশাবো। প্রেসার কুকারের মধ্যে আমি 1 লিটার জল ঢেলে দিচ্ছি। এইবারে ওই জলের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো আমি মেশাবো। তার সঙ্গে দেবো বাজারের কেনা সস্তা চা পাতা 2 চামচ। এইবারে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে এটাকে 12-14টা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। এটা এখন ফুটতে থাকবে, 14-15টা সিটি মারবে। তারপরে এটাকে নামিয়ে কি করব আপনাদের জানাবো। প্রেসারে ফোটানো জলটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি খুলবো। এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে এই জন্যই নিতে হবে, না ছাঁকলে পরে স্পেয়ারের মুখে যে নজেল আছে, নজেল জ্যাম হয়ে যেতে পারে। এই জন্য এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। ছাঁকার পরে যে অবশিষ্ট অংশটা বেরোলো এটাকে ফেলবেন না, এটাকে ওয়েস্ট বিনের মধ্যে ফেলে দিলে পরে এটা কম্পোস্ট হয়ে যাবে, একটা সার তৈরি হবে। অথবা রোদ্দুরে যদি এটাকে শুকিয়ে নেন, শুকিয়ে নিয়ে পরবর্তী সময় মাটি তৈরি যখন করবেন তখন মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন বা গাছের গোড়াতেও দিতে পারেন। তৈরির পর দ্রবণটা এই এসে দাঁড়ালো। এটাকে ব্যবহার করা যাবে না, এটাকে আর একটু পাতলা করতে হবে। তো কাজেই এটা যতটা পরিমাণে নেব ঠিক ততটা পরিমাণে জল এর সাথে মেশাতে হবে।
পরিমাণটা দেখতে পাচ্ছেন, আমি ঠিক এতটা পরিমাণই জলের মধ্যে নেব। আগে দ্রবণটাকে ঢেলে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন নিতে পারেন। আপনারা প্রয়োজন মনে করলে পরে সম্পূর্ণ দ্রবণটাও 1 লিটারের দ্রবণটাও নিতে পারেন, কিন্তু তার সাথে 1 লিটার জল পাইল করতে হবে। আমার অল্প গাছ আছে, যার জন্য আমি অল্প পরিমাণে নিলাম। ঠিক সম পরিমাণে জল মেশাতে হবে। এই দেখুন, সম পরিমাণে আমি জল মেশালাম। এবারে এই যে দ্রবণটা দেখছেন, এটা এখন গাছে দেওয়ার উপযুক্ত হয়ে গেল। এটা সব ধরনের গাছেতে দেওয়া যেতে পারে, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, যে কোনো ধরনের গাছেতে দিতে পারে। ব্যবহারের আগে এটা এরকম ভাবে একটু ঝেঁকে নেবেন। ঝেঁকে নেওয়ার পর পড়ন্ত বিকালে বা যদি আকাশ মেঘলা থাকে, সেই সময় বিকালের দিকে সমস্ত গাছেতে স্প্রে করে দেবেন। এইভাবে সমস্ত গাছের পাতা, কাণ্ড, পাতার তলায়, সমস্ত জায়গাতে স্প্রে করতে পারেন। শুধু স্প্রেই নয়, এটাকে খাদ্য হিসাবে এটাকে টবের মাটিতেও ব্যবহার করা যেতে পারে। আর বলতে পারেন কতদিন ছাড়া ব্যবহার করা যেতে পারে। যেহেতু এর মধ্যে কীটনাশক এবং ছত্রাকনাশক দুটোই আছে, শুধু তাই নয়, তার সঙ্গে খনিজ পুষ্টিমূল্য এর মধ্যে রয়েছে। বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকনাশকের হাত থেকে যেমন রক্ষা পাবে, তেমনি গাছ এর থেকে পুষ্টিমূল্য সংগ্রহ করতে পারে। তাই আপনারা এটাকে 10 থেকে 12 দিন অন্তর অনায়াসে ব্যবহার করতে পারেন। চলুন এবারে আসা যাক, যে উপাদানগুলো এর মধ্যে দিয়ে তৈরি করা হলো তার আলাদা আলাদা ভাবে পুষ্টিগুণগুলো কি আছে সেই সম্বন্ধে একটু আলোচনায় আসা যাক। অবশিষ্ট যে দ্রবণ, সেটাকে আপনারা ঠান্ডা জায়গাতে রেখে দিতে পারেন, রোদ যেন না লাগে, অথবা ফ্রিজেতেও রেখে দিতে পারেন। রেখে দিয়ে প্রিজার্ভ করে 5 থেকে 7 দিন ব্যবহার করতে পারেন। এর বেশি ব্যবহার করা যাবে না। 5 থেকে 7 দিন অবধি এটাকে ব্যবহার করা যেতে পারে। এবারে আসা যাক, কলার খোসা যেটা আমরা দিলাম, তার মধ্যে গাছের জন্য কি কি পুষ্টিমূল্য থাকে। কলার মধ্যে থাকা পটাশিয়াম গাছের সার হিসাবে কাজ করে এবং মাটির গুণমান উন্নত করে মাটিকে উর্বর করে তোলে। এরপরে যে পুষ্টিমূল্যর কথা বলবো, যেটা দিয়েছি, সেটা হচ্ছে অ্যালোভেরা পাল্প। অ্যালোভেরা গাছের যে দুটো ডাল আমি টুকরো করে কেটে এর মধ্যে দিলাম, সেই অ্যালোভেরার মধ্যে আপনারা কি কি গাছের জন্য খনিজ পুষ্টিমূল্য পেয়ে থাকেন। আর এটা ছত্রাকনাশক এবং কীটনাশক হিসাবে কেন ব্যবহার করে, কি উপাদান এর মধ্যে আছে, একটু জেনে নেওয়া যাক। এটি গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টিমূল্য সরবরাহ করে, যেমন ক্যালসিয়াম, ক্রোমিয়াম, তামা, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, সোডিয়াম এবং জিঙ্ক। এই সমস্ত পুষ্টিমৌলগুলো আপনার এই অ্যালোভেরার পাতার মধ্যে পাওয়া যায়, যার জন্যে গাছের সঠিক বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও অ্যালোভেরার মধ্যে ফাইটোকেমিক্যালস নামে এক কেমিক্যাল থাকে, যা গাছের বিভিন্ন ধরনের পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শুধু তাই নয়, ওই পোকামাকড়দের বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতাও হ্রাস করতে সাহায্য করে। অ্যালোভেরা গাছে যে উপাদান থাকে, তাতে কি হয়, গাছের শেকড় পচা রোগ থেকে গাছকে রক্ষা করতে সাহায্য করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। অ্যালোভেরার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল নামক এক উপাদান রয়েছে, যা বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করতে সাহায্য করে। তাই অ্যালোভেরার মধ্যে যেমন বিভিন্ন ধরনের খনিজ পুষ্টিমৌল রয়েছে, তার সাথে কীট পতঙ্গকে এবং ছত্রাককে নিয়ন্ত্রণ করতে বা দূরে সরিয়ে রাখতেও এই অ্যালোভেরা পাতার নির্যাস অপরিহার্য। এবারে আসা যাক হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর মধ্যে সেরকম ধরনের গাছের জন্য পুষ্টিমূল্য পাওয়া যায় না, তবে হলুদের গুঁড়োতে অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকার জন্যে
গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকের হাত থেকে গাছকে সুরক্ষা করতে সাহায্য করে এই হলুদের গুঁড়ো। এবারে আসা যাক, যে চা পাতাটা আমি দিয়েছিলাম সেই চা পাতাটা খেয়াল রাখতে হবে আপনাদের, অতি অবশ্যই ব্যবহৃত চা পাতা দেবেন না। কারণ অনেকেই বলে থাকেন ব্যবহৃত চা পাতা ব্যবহার করা। আপনাদের আমি যুক্তি দিয়ে এর আগেও বুঝিয়েছি, আমার আগের ভিডিওগুলো দেখবেন, আপনারা নিজেরাও আবার ঘরে পরীক্ষা করে দেখবেন। ব্যবহৃত চা পাতা আমরা খেয়ে ফেলার পর চায়ের যে মূল উপাদান, খনিজ উপাদানগুলো থাকে, বিশেষ করে নাইট্রোজেন, তা সমস্তই আমরা সেই নির্যাসটা আমরা নিজেরা খেয়ে ফেলি। এইবারে সেই চা পাতাকে ভালো করে ধুতে হয়, মানে দুধ, চিনি এইগুলোকে পরিষ্কার করে ফেলতে হয়, এলাচ, আদা এগুলোকে পরিষ্কার করে ফেলতে হয়, দিয়ে সেই চা পাতাকে রোদ্দুরে ভালোভাবে শুকোতে হয়। শুকানোর পর সেই চা পাতা অনেকে দিতে বলেন, আমি কোনো তর্কের মধ্যে বা আর্গুমেন্টের মধ্যে যাচ্ছি না, কিন্তু সেই চা পাতায় সেই অর্থে নাইট্রোজেনের যে পরিমাণ থাকা দরকার তার থেকে অনেক কম অংশে নাইট্রোজেন থাকে। কাজেই ওই ব্যবহৃত চা পাতা ব্যবহার করার থেকে না করাই ভালো। তবে বলবেন যে ব্যবহৃত চা পাতা ব্যবহার করা যাবে না, হ্যাঁ, আপনারা মাটিতে মালচিং হিসাবে ব্যবহার করতে পারেন বা কোকোপিটের বিকল্প হিসাবে মাটি যখন তৈরি করবেন মাটির সঙ্গে মেশাতে পারেন। এছাড়া ওই চা পাতার মধ্যে খনিজ পুষ্টিমূল্য তেমন কিছু আপনারা পাবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করব, যখন চা পাতা গাছে দেবেন, এই চা পাতাটা যেন আমরা যে চা খাই সেই চা দেবেন। যদি সম্ভব না হলে বাজার থেকে কম দামে চা পাতা নিয়ে তার লিকার করে গাছকে খাওয়াবেন, তাহলে গাছের থেকে কাজ পাবেন। এবারে আসা যাক চা পাতার মধ্যে কি কি খনিজ উপাদান পাওয়া যায়। চা পাতার মধ্যে ম্যাক্সিমাম যে খনিজ উপাদান রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনটা থাকে প্রচুর পরিমাণে। তাছাড়াও চা পাতার মধ্যে অন্যান্য পুষ্টিমূল্য রয়েছে, যেইগুলো হলো পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তামা এবং জিঙ্কের মতন উপাদান কম পরিমাণ হলেও পাওয়া যায়, যা গাছের স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করে। চা পাতায় উপস্থিত পলিফেনল, ক্যাটেকিনের মতন যৌগগুলি এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের নিয়ন্ত্রণে সাহায্য করে। কাজেই বুঝতে পারছেন এই তরল জৈবটি গাছে যদি আপনারা ব্যবহার করতে পারেন, গাছকে বিভিন্নভাবে সাহায্য করে। শুধু সাহায্যই নয়, এটা যদি নিয়মিত বা পরিমাণ মতন আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের বাগান সুন্দর হয়ে সাজবে, গাছ বৃদ্ধি পাবে, গাছ ঘন সবুজ হবে, ঝোপালো হবে। কেন, চা পাতা যেহেতু জেনেছেন নাইট্রোজেনের কাজ, নাইট্রোজেন গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে। গাছের পাতা এরকম ঘন সবুজ হবে, নাইট্রোজেনের জন্য সবুজ। এবং যেহেতু কলার খোসা দিয়েছি তার মধ্যে পটাশিয়াম রয়েছে, এই পটাশিয়াম গাছ পাবে। পটাশিয়াম পেলে পরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে। এবং যে অ্যালোভেরা রয়েছে, এই অ্যালোভেরার মধ্যেও খনিজ পুষ্টিমূল্য প্রচুর রয়েছে এবং বিভিন্ন ধরনের ছত্রাক এবং পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। কাজেই বুঝতে পারছেন খনিজ উপাদানগুলোর অধিকাংশ খনিজ উপাদানই এই দ্রবণটার মধ্যে আপনারা পাবেন। কাজেই আপনাদের অনুরোধ করব, আপনারা মনে করলে পরে এই দ্রবণটা নিজেরা ঘরোয়াভাবে সম্পূর্ণ 100% জৈব এই দ্রবণটা ব্যবহার করে আপনারা গাছে দিন, আপনারা উপকার পাবেন। 1 মাসের মধ্যে আপনারা গাছের ফল দেখতে পাবেন। এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটাকে মনে হয় যে একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্ট থাকলে এই বিষয়ের উপরে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে, তাহলে অনুরোধ করব যদি সম্ভব হয় আপনাদের বন্ধুবান্ধবের কাছে, বিশেষ করে যারা বাগান ভালোবাসেন, যারা ছাদ বাগান প্রেমী মানুষ রয়েছেন, এরকম মানুষের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন। আজকের মতন আমি আমার ভিডিও এইখানেই শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে এরকম নতুন ধরনের কোনো ভিডিওর সাথে।
ততদিনে আপনারা খুব খুব ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।